রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ও স্থাপনার নামকরণে আইনি কাঠামো প্রণয়নে ৩ সদস্যের উপদেষ্টা কমিটি গঠন করেছে অন্তর্বর্তী সরকার। কমিটির আহ্বায়ক করা হয়েছে ডক্টর আসিফ নজরুলকে। বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে এসব তথ্য জানানো হয়। কমিটির অন্য সদস্যরা হলেন হাসান আরিফ, আদিলুর রহমান খান ও সৈয়দা রিজওয়ানা হাসান। প্রজ্ঞাপনে বলা হয়, কমিটি সরকারি টাকায় বানানো প্রতিষ্ঠান বা স্থাপনার নামকরণের ক্ষেত্রে একটি আইনি কাঠামো প্রণয়ন করে সরকারের বিবেচনার জন্য উপস্থাপন করবে। প্রয়োজনে সদস্য বাড়াতে পারবে এই কমিটি। প্রয়োজন অনুযায়ী কমিটির সভা অনুষ্ঠিত হবে। কমিটিকে সাচিবিক সহায়তা দেবে মন্ত্রিপরিষদ বিভাগ। সরকারি স্থাপনা ও প্রতিষ্ঠানের নামকরণে দেশে কোনো বিধিবিধান নেই। আগের সরকারগুলো নিজ দলের জীবিত কিংবা মৃত নেতাদের নামে স্থাপনার নামকরণ করেছে। ক্ষমতা বদলের পর প্রতিষ্ঠান বা স্থাপনার নাম পাল্টে যাওয়ার নজিরও রয়েছে। এমন প্রেক্ষাপটেই নামকরণের আইনি কাঠামোর উদ্যোগ নেওয়া হলো। পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এ বিষয়ে আজ দুপুর 12টায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন প্রধান নির্বাচন কমিশনার। গেল 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গুঞ্জন ওঠে যে কোনো সময় দায়িত্ব ছাড়তে পারে বর্তমান সিইসির নেতৃত্বাধীন এই কমিশন। এরই মধ্যে সিইসি এবং অন্য কমিশনাররা পদত্যাগের সার্বিক প্রস্তুতিও সেরেছেন বলে জানিয়েছেন তাদের ঘনিষ্ঠজনেরা। এদিকে নির্বাচন কমিশনের পদত্যাগের দাবিতে বুধবার ইসি সচিবালয়ের সামনে বিক্ষোভ করেন ছাত্র জনতা। পরে আজ রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠানোর সম্ভাবনার কথা জানান সিইসি। আমি এখন কমেন্ট করব না। কালকে দাওয়াত করা হয়েছে, স্যার রাষ্ট্রপতি কি বলছে? রাষ্ট্রপতি আপনার সাথে দেখা করতে বলেছে। স্যার কালকে সিদ্ধান্ত নিচ্ছেন স্যার, বলতে গেছে কখন দেখা করবেন স্যার? সিদ্ধান্ত কি নিচ্ছেন আসলে বলতে গেছে? দেশ পরিচালনায় জাতীয় সরকার ব্যবস্থা প্রণয়ন এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট চায় বিএনপি। একথা জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার ঢাকা বিভাগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে বৈঠকে ভার্চুয়ালি যুক্ত হন তিনি। তারেক রহমান বলেন, স্বাধীনতার পরই জাতীয় ঐক্যের শক্তিকে ব্যবহারের সুযোগ ছিল, তবে তা হাতছাড়া করা হয়। আগামী দিনে বিএনপি সেটার পুনরাবৃত্তি করবে না। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, গণতন্ত্র আর ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে যারা অংশ নিয়েছেন তারা সবাই আগামীতে দেশ পরিচালনাতেও অংশ নেবেন। এতে তাদের অবদানের সুফল থেকে বঞ্চিত হবে না বাংলাদেশ। আওয়ামী লীগ দীর্ঘ সময় ক্ষমতায় থাকায় দেশ পুরোপুরি বিভক্ত হয়ে পড়েছে বলেও উল্লেখ করেন তারেক রহমান। বাংলাদেশ ও যুক্তরাজ্যের কূটনৈতিক সম্পর্ক আরও এগিয়ে নেওয়ায় জোর দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার রাতে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকের সঙ্গে এক বৈঠকে তিনি একথা বলেন। রাত 8:30টায় গুলশানে বিএনপির চেয়ারপারসনের শারীরিক অবস্থার খোঁজ নিতে তার বাসায় যান সারাহ কুক। সেখানে প্রায় 1.5 ঘণ্টা বৈঠক করেন তারা। পরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের জানান, কূটনৈতিক মহলে খালেদা জিয়ার সুস্থতা নিয়ে প্রশ্ন ছিল, সেজন্যই তাকে দেখতে যান যুক্তরাজ্যের হাইকমিশনার। এ সময় বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হয়। নতুন প্রেক্ষাপটে আমরা কোথায় যাচ্ছি, বাংলাদেশ কোথায় যাচ্ছে, এবং সেগুলো তারা বলেছে তাদের বাংলাদেশ আর ইউকে রিলেশনশিপের ব্যাপারে যে তাদের যে চিন্তা, তাদের যে ভাবনা, তারা ম্যাডামকে জানিয়েছে সেটা, যে তারা কি করতে চাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সমস্যার সমাধানে, তারা কি করতে চাচ্ছে, দুই দেশের সম্পর্ক উন্নয়নে তারা কি করতে চায়, ম্যাডামকে তারা অবগত করেছে সেটা। বহুল আলোচিত রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ শাহেদ জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার রাতে কেন্দ্রীয় কারাগার থেকে ছাড়া পান তিনি। দুর্নীতি ও করোনা সার্টিফিকেট জালিয়াতির ঘটনাসহ 96 মামলায় তাকে জামিন দেওয়া হয়েছে। 2020 সালে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এরপর তাকে নিয়ে উত্তরায় অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার করে সংস্থাটি।
পরে উত্তরা পশ্চিম থানায় র্যাব অস্ত্র আইনে মামলা দায়ের করে। একই বছর রিজেন্ট হাসপাতালের উত্তরা ও মিরপুর শাখায় অভিযান চালিয়ে পাওয়া যায় করোনার ভুয়া রিপোর্ট। তার বিরুদ্ধে আছে চিকিৎসার নামে অতিরিক্ত অর্থ আদায় সহ নানা অভিযোগ। বৈধ অবৈধ নানা উপায়ে বিপুল সম্পদের মালিক হয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ ব্যবসায়ী নজরুল ইসলাম মজুমদার। আয়কর নথিতেই তার সম্পদের পরিমাণ ১১২৭ কোটি টাকা। চাঁদাবাজি, কর ফাঁকি, অর্থ পাচার সহ নানা অপরাধে নাম জড়িয়েছে গার্মেন্টস খাতের এই উদ্যোক্তার। অর্থ পাচারের অভিযোগ তার মেয়ের বিরুদ্ধেও। যেখানে অভিযোগের প্রমাণের সত্যতা পাওয়া যাবে তার জন্য যেন নিষ্ঠা দিয়ে সততার সাথে এবং জবাবদিহিতার সাথে, স্বচ্ছতা জবাবদিহিতার সাথে এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হয়। নজরুল ইসলামের অনিয়ম দুর্নীতি অনুসন্ধানে এনবিআর, বিএফআইউ সহ একাধিক গোয়েন্দা সংস্থা কাজ করছে। রুহুল আমিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জামালপুরে বেসরকারি শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের জন্য সরকারি ও ব্যক্তি মালিকানার জমি দখলের অভিযোগ উঠেছে সাবেক এমপি মির্জা আজমের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, প্রতিবাদ করলে হামলা, মামলা ও নির্যাতনের শিকার হতেন তারা। জেলা প্রশাসক বলেছেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। ব্রহ্মপুত্র নদের বাঁধ আছে, তবুও জামালপুরে শহর রক্ষা নামে ক্রস ড্যাম বানানো হয় একটি উপশাখার সংযোগস্থলে। এতে 2016-17 সালে বিস্তৃত অঞ্চল শুকিয়ে যায়। এখানে শেখ ফজিলাতুন্নেসা মুজিব বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস তৈরির উদ্যোগ নেন প্রতিষ্ঠাতা সাবেক এমপি মির্জা আজম। এজন্য 16 একর লিজ এবং প্রায় 9 একর জমি কেনা হয়। তবে বাউন্ডারিতে জমির পরিমাণ 30 থেকে 35 একরের মতো। বাকি জমির বেশিরভাগ খাস আর কিছু ব্যক্তি মালিকানার। এই জায়গাটা একসময় নদী ছিল। এখানে অনেক বড় বড় নৌকা, বড় বড় জাহাজ, অনেক বড় বড় নৌকা এখান দিয়ে চলাফেরা করত। নদীর মূল ধারা ফেরত খনন করে নতুন ধারা প্রবাহ করা, আর যাদের জমি জবরদখল করা হয়েছে, বাস্তুহারা করা হয়েছে, তাদের জমি ফেরত দেওয়া। স্থানীয়দের অভিযোগ, জোর করে জমি দখল করেন মির্জা আজম। তার সহযোগী ছিলেন সাবেক পৌর মেয়র সানোয়ার হোসেন। আমি কত ওদের কাছে অনুরোধ করছি, কত করছি, কান্দিছি, তারা আমার লেনাঙ্গিয়া, তারা আরো টানার ভয় দেখাইছে, জেল কাটানোর দেখাইছে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা জানান, জমি কেনা এবং লিজ সবই হয়েছে নিয়ম মেনে। আমরা অন্যদের কাছ থেকে ক্রয় করেছি, সেই জমিগুলো আমাদের নামে অলরেডি মিউটেশন হয়েছে, এই ডকুমেন্টও আমার কাছে আছে। আর যে 4 একরের একটু বেশি, আমরা এখন ক্রয় প্রচেষ্টায় অব্যাহত আছি। লিখিত অভিযোগ পেলে দখলের বিষয়ে ব্যবস্থা নেবে জেলা প্রশাসন। তারা যদি আমাদের কাছে লিখিত অভিযোগ দেয়, সেই বিষয়টি আমরা তদন্ত করে দেখব যে তাদের কোনো স্বার্থ সেখানে আছে কিনা। যদি তাদের স্বার্থ বিঘ্নিত হয়, তাহলে আমরা আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। এই নদীর নাব্যতা পূর্ব অবস্থায় ফিরিয়ে আনা যায়, সে বিষয়ে আমাদের পক্ষ থেকে কার্যকর উদ্যোগ থাকবে। 2013 সালে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টিতে 7টি বিভাগে শিক্ষার্থী রয়েছেন 780 জন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পুরোদমে খুলল গাজীপুর সাভারে বেশিরভাগ পোশাক কারখানা। নিরাপত্তায় কারখানা এলাকায় পুলিশের পাশাপাশি টহলে রয়েছেন বিজিবি ও সেনা সদস্যরা। সকাল থেকে কাজে যোগ দিতে আসতে থাকেন শ্রমিকরা। নিরাপত্তা নিশ্চিতে আইডি কার্ড দেখিয়ে কারখানায় প্রবেশ করতে হয় শ্রমিক কর্মকর্তাদের। কারখানার ফটকগুলোতে নিজস্ব নিরাপত্তা কর্মী ছাড়াও শিল্প পুলিশ মোতায়েন রয়েছে বিজিবি ও সেনা টহল। এর আগে বুধবার বকেয়া বেতন ও চাকরি স্থায়ী সহ নানা দাবিতে সাভার ও গাজীপুরে বিক্ষোভ শুরু করে শ্রমিকরা। এ সময় মহাসড়ক অবরোধের পাশাপাশি বিভিন্ন কারখানায় ইটপাটকেল ছোঁড়ার ঘটনা ঘটে। পরে 120 কারখানায় ছুটি ঘোষণা করা হয়। শিল্পাঞ্চলের খবর জানাতে সাভার ও গাজীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি সাভারে, সেখান থেকে জানাবেন সহকর্মী রুবেল আহমেদ। রুবেল, সকাল থেকে সাভার শিল্পাঞ্চলের অবস্থা কেমন দেখছেন? শিল্প পুলিশের পাশাপাশি তো বিজিবি এবং সেনা টহলও রয়েছে, সেখানে কি শ্রমিকরা স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারছেন কিনা, কোনো অসঙ্গতির চোখে পড়েছে কিনা?
দেখুন, গত কয়েকদিনের যে চিত্র ছিল সাভার এবং আশুলিয়া শিল্পাঞ্চলের, আজকে কিন্তু তার ভিন্ন চিত্র আমরা দেখতে পেয়েছি। সকাল থেকে এখন পর্যন্ত আমরা সাভার এবং আশুলিয়া শিল্পাঞ্চলের কোনো শ্রমিক অসন্তোষের খবর পাইনি, এবং যারা চাকরি প্রত্যাশী যারা ছিলেন তারাও কিন্তু গত কয়েকদিন ধরে বিভিন্ন কলকারখানার সামনে গিয়ে কিন্তু তারা আন্দোলন করছিলেন। আমরা কিন্তু আজকে সকাল থেকে এখন পর্যন্ত সেই চাকরি প্রত্যাশীদেরও কিন্তু আমরা দেখতে পাইনি যে বিভিন্ন কলকারখানার সামনে অবস্থান নিতে, এবং বেশ কয়েকদিন ধরে আমরা দেখতে পেয়েছিলাম যে বেশ কিছু পোশাক কারখানার শ্রমিকরা তারা সকালে কারখানাতে কাজে যোগ দিয়ে তাদের প্রথমে কর্মবিরতি পালন করেছেন এবং বেশ কিছু দাবি দাওয়া জানিয়ে কিন্তু তারা সড়কে নামার চেষ্টা করেছিলেন। সেই বিষয়টি কিন্তু আমরা আজকে সকাল থেকে দেখতে পাই। এবং গতকালকে আপনি জানেন যে চলমান শ্রমিক অসন্তোষের জেরে এবং নিরাপত্তার স্বার্থে অন্তত 50টি পোশাক কারখানার যে মালিক পক্ষ রয়েছে তারা কিন্তু তাদের কারখানা গতকালকের একদিনের জন্য ছুটি দিতে বাধ্য হয়েছিল। সে সকল কারখানাগুলোতেও আজকে সকাল থেকে উৎপাদন শুরু হয়েছে বলে আমরা পুলিশ, শ্রমিক এবং শ্রমিক সংগঠনের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের সাথে কথা বলে আমরা জানতে পেরেছি। এবং এই যে চলমান শ্রমিক অসন্তোষকে ঘিরে কোনো ধরনের অপতৎপরতা, নাশকতা ঠেকাতে আমরা কিন্তু সাভার শিল্পাঞ্চলের বিভিন্ন কলকারখানার সামনে অতিরিক্ত শিল্প পুলিশের সদস্যদের মোতায়েন করতে দেখেছি, এবং আমরা গতকাল রাতেও দেখেছি সেনাবাহিনীর সদস্যদের টহল অব্যাহত রয়েছে। এবং সেই টহলটি কিন্তু আজকে সকালেও আমরা দেখতে পেয়েছি সেনাবাহিনীর সদস্যদের একাধিক টিম কিন্তু সাভার শিল্পাঞ্চলের বিভিন্ন সড়ক সহ যে সকল অঞ্চলে এই শিল্প কারখানাগুলো রয়েছে সেদিক দিয়ে কিন্তু তারা তাদের নজরদারি বৃদ্ধি করেছেন এবং সেদিক দিয়ে কিন্তু তাদের অব্যাহত রয়েছে। এবং আমরা যদি সামগ্রিকভাবে বলতে চাই যে গত কয়েকদিন ধরে আমরা যে সাভার শিল্পাঞ্চলের যে ছোট ছোট করে যে ধরনের শ্রমিক অসন্তোষের খবর পেয়েছিলাম সেটি কিন্তু আজকে সকাল 8টার পর থেকে এখন পর্যন্ত সাভার আশুলিয়ার কোথাও আমরা কোনো ধরনের শ্রমিক অসন্তোষের খবর এখন পর্যন্ত আমাদের কাছে আসেনি বা পাইনি। রুবেল, আপনি আমাদের সঙ্গে থাকুন। এবার আমরা যাচ্ছি গাজীপুরে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আবুল হাসান। হাসান, আমরা যেমনটি সাভারের কথা শুনছিলাম, গাজীপুর শিল্পাঞ্চলের কি অবস্থা? টহল তো জোরদার রয়েছে, সবশেষ তথ্য জানাবেন সেখানকার। দেখুন, গতকাল গাজীপুর শিল্প এলাকার বিশেষ অঞ্চল, বিশেষ করে শ্রীপুর, পাটের বাজার, রাজেন্দ্রপুর, টঙ্গী এবং ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিক বিক্ষোভ ছিল এবং সেখানে দুটি অংশ ছিল। একটি অংশ হচ্ছে যারা বিভিন্ন শ্রমিকদের দাবি দেওয়া ছিল, বেতন বাড়ানো, বেতন বৈষম্য দূর করা, বিভিন্ন দফা ছিল তাদের, এবং আরেকটি পক্ষ ছিল চাকরি প্রত্যাশী, তারা বেকার সংগঠন নামে একটি ব্যানারে তারা আন্দোলন করে যাচ্ছিলেন। তবে আজকের যে পরিস্থিতিটা আমরা দেখেছি যে এদের কোথাও কোনো ধরনের যে সংগঠনের ব্যানারে তারা এসেছিলেন তাদের তৎপরতা কোথাও নেই। আজকে শান্তিপূর্ণ পরিবেশে সকাল থেকেই বিভিন্ন কারখানা এলাকায় শ্রমিকরা এসেছেন এবং তারা তাদের যে নির্ধারিত কাজ সেই কাজে যোগ দিয়েছেন এবং কারখানার কর্মচাঞ্চল্য কিন্তু এর মধ্যে শুরু হয়েছে। আপনি জানেন যে 8টা থেকেই মূলত কারখানাগুলোতে কাজের যে পরিবেশ সেটি তৈরি হয় এবং উৎপাদন চলে। এবং এখন যে একটি চিত্র আমরা দেখেছি যে যেই অঞ্চলগুলোতে গতকাল শ্রমিক বিক্ষোভ হলো সেই অঞ্চল সহ সারা গাজীপুরে কিন্তু বেশিরভাগ কারখানা খোলা রয়েছে এবং সেখানে তারা যারা শ্রমিক রয়েছেন তারা নির্ধারিত তাদের যে কাজ সেই কাজ করে যাচ্ছেন এবং এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার আমরা খবর পাইনি। আইন শৃঙ্খলা রক্ষায় এখানে শিল্প পুলিশের প্রায় 1000 সদস্য বিভিন্ন স্থানে মোতায়েন রয়েছে। এছাড়া বিজিবি এবং সেনাবাহিনীর টহল রয়েছে, বিশেষ করে ঢাকা, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ মহাসড়কে আমরা তাদের টহল দিতে দেখেছি সকাল থেকেই। এবং পুলিশের যে সজাগ উপস্থিতি সেই উপস্থিতি রয়েছে। এছাড়া বিভিন্ন কারখানায় যে নিরাপত্তা কর্মীরা আছেন তারাও কিন্তু তৎপর রয়েছেন। তারা শ্রমিকদেরকে আইডি কার্ড দেখে পরীক্ষা করে তাদেরকে কিন্তু কারখানার ভেতরে ঢুকতে দিচ্ছেন। ফলে এখন পর্যন্ত আমরা শান্তিপূর্ণ পরিবেশ দেখতে পাচ্ছি গাজীপুরের সর্বত্র। এবং আমরা আশা করি টহল জোরদার থাকবে এবং শান্তিপূর্ণ পরিবেশে যেন শিল্পাঞ্চল এলাকাগুলোতে কর্মীরা স্বাভাবিকভাবে কাজ করে যেতে পারে। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। সাভার এবং গাজীপুর থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। চট্টগ্রাম বন্দরে জুলাইয়ে কমলেও আগস্টে ঘুরে দাঁড়িয়েছে আমদানি রপ্তানি খাত। নানা অস্থিরতা থাকলেও কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টার কথা জানাচ্ছে কর্তৃপক্ষ। আর বিশেষজ্ঞরা বলছেন এই ধারা বজায় রাখতে অন্তর্বর্তী সরকারের সঠিক উদ্যোগ জরুরি। পাশাপাশি রিজার্ভ বাড়ানো ও মুদ্রাস্ফীতি কমানোয় তাগিদও তাদের। চট্টগ্রাম বন্দরের তথ্যমতে জুন মাসের তুলনায় জুলাই মাসে কন্টেইনারে পণ্য আমদানি কমেছে প্রায় 1200 একক, রপ্তানি কমেছে 10,000 এককের বেশি। তবে সংখ্যা কেটেছে আগস্টে। জুলাইয়ের তুলনায় আমদানি বেড়েছে 1300 একক, রপ্তানি 1 লাফে বেড়েছে 28,000 এককের বেশি। বেড়েছে খালি কন্টেইনার আমদানি রপ্তানিও।
বন্দর কর্তৃপক্ষ বলছে অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও বিভিন্ন দপ্তরের উদ্যোগে আমদানি রপ্তানি বাণিজ্য স্বাভাবিক রাখার চেষ্টা করা হয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ ওরা পজিটিভ সাড়া দিয়েছে, ওরা ট্রেনের সংখ্যা বাড়িয়ে দিয়েছে এবং ট্রেন সার্ভিসটাকে স্মুথ করেছে এবং কাস্টমস কর্তৃপক্ষ দ্রুত ডেলিভারি দেওয়ার জন্য যা যা করণীয় সব কিছু করেছে। বিশেষজ্ঞরা বলছেন আমদানি রপ্তানি ইতিবাচক রাখতে অর্থনৈতিক সংস্কারে অন্তর্বর্তী সরকার যেসব উদ্যোগ নিয়েছে সেসব দ্রুত কার্যকর করা জরুরি। রিজার্ভ বাড়ানো ছাড়াও মুদ্রাস্ফীতি কমিয়ে আনায় জোর দেয়া তাগিদ তাদের। পুনর্গঠনগুলো হচ্ছে, মেরামতের কাজ করা হচ্ছে, সংস্কারের কথা বলা হচ্ছে, আর্থিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক যে সংস্কার কর্মের কথা বলা হচ্ছে, সেগুলো ঠিকমতো আমরা যদি করতে পারি ব্যবসায়ীদের এই দুশ্চিন্তা দূর হয়ে যাবে। রপ্তানির ক্ষেত্রে যেটা মূল সমস্যাটা হচ্ছে আমাদের বিনিময় হার, এক্সচেঞ্জ রেট, এটা মার্কেট বেসড না করার কারণে আমাদের রপ্তানিটা কম্পিটিটিভ হয়ে ওঠেনি, প্রতিযোগিতামূলক হয়ে ওঠেনি। দেশের আমদানি রপ্তানির 92% পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বগুড়ায় বিভিন্ন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে খেয়াল খুশি মতো আদায় করা হচ্ছে বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষার ফি। কোনো কোনো পরীক্ষায় সরকারি হাসপাতালের চেয়ে 7 থেকে 8 গুণ বেশি টাকা আদায় করা হচ্ছে। এছাড়া চিকিৎসকরাও পরামর্শ ফি নিচ্ছেন ইচ্ছে মতো। সারা দেশের মতো বগুড়াতেও সরকারি হাসপাতালে 10 টাকার টিকিট করলে মেলে চিকিৎসকের পরামর্শ। তবে বেসরকারি ক্লিনিকে গেলে গুনতে হচ্ছে 60 থেকে 120 গুণ বেশি টাকা। আর এই ফি ইচ্ছে মতো নির্ধারণ করছেন সংশ্লিষ্ট চিকিৎসক বা তাদের সংগঠন। ডাক্তার অনেকগুলো রোগী দেখতেছে, এরকম যদি 2-3টা ডাক্তার থাকতো তাহলে আমাদের এত ভোগান্তি হতো না। এছাড়া বগুড়ার বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো বিভিন্ন পরীক্ষার ফি হিসেবে আদায় করছে বাড়তি টাকা। বুকের এক্স-রে করাতে 70 টাকার জায়গায় আদায় করা হচ্ছে 400 টাকা, পেটের আলট্রাসোনোগ্রাফিতে 110 টাকার জায়গায় নিচ্ছে 800 টাকা, ইসিজিতে 80 টাকার জায়গায় 400 টাকা। এছাড়া বিভিন্ন প্যাথোলজি পরীক্ষায় নেওয়া হচ্ছে 7 থেকে 8 গুণ বেশি টাকা। স্বাস্থ্যসেবা খাতে কোনো নিয়ন্ত্রণ না থাকায় রোগীরা জিম্মি হয়ে পড়েছেন। আমাদের ভোগান্তি বেশি, এখানে যেমন 30 টাকা পেশাব পরীক্ষা, অন্য জায়গায় গেলে 300 টাকা। সব চিকিৎসা পরীক্ষা নিরীক্ষা করা যায় না, অথবা ইবনে সিনা কি পপুলার এগুলো করা যেতে পারে, আমরা হয়তো টাকার অভাবে যেতে পারি না। বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে রোগ নির্ণয়ের ফি ও চিকিৎসকদের পরামর্শ ফি নির্ধারণে সরকারকে উদ্যোগী হতে হবে বলে মনে করেন সিভিল সার্জন। সরকারি হাসপাতালে যেসব পরীক্ষা নিরীক্ষা হয় তা সেগুলো কিন্তু রোগীদের ওখানেই করতে হবে, এটা একটা আমাদের নির্দেশনা। তা যদি কেউ বাইরে পাঠিয়ে থাকে আসলে এটা অনুচিত হবে। রোগীদেরও আমাদের জানাতে হবে যে আমার হাসপাতালে কি কি সেবা হয়। তা এই সেবাগুলো যদি আমরা জানাইতে পারি তাহলেও তারা কিন্তু বাইরে প্রাইভেট ক্লিনিকে আর যাবে না। বগুড়ায় ছোট বড় মিলিয়ে 391টি বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার আছে। জজিফ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। কুষ্টিয়ায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়া এবং গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প থেকে সেচ সুবিধা না পাওয়ায় বিপাকে আমন চাষিরা। অনেক জমি অনাবাদি পড়ে থাকার শঙ্কা করছে কৃষক ও কৃষি বিভাগ। আবাদ লক্ষ্যমাত্রা পূরণে কৃষি ভর্তুকি বাড়ানোর কথা বলছেন অর্থনীতিবিদরা। চলতি মৌসুমে কুষ্টিয়া ও আশপাশের এলাকায় পর্যাপ্ত বৃষ্টি না হওয়ায় আমন ধান উৎপাদনে কৃষকদের সেচ দিতে হচ্ছে। আবার অনেক কৃষক ভারী বৃষ্টির আশায় জমি অনাবাদি রেখে দিয়েছেন। কৃষকরা বলছেন আমন ধানে লাভ কম, তাই তারা আমন উৎপাদনে আগ্রহ হারিয়ে ফেলছেন। ডিজেলের দাম অনেক বেশি, আমাদের মনে করেন যে পানি খরচ, বৃষ্টি নেই, পানি দামও অনেক বেশি নিচ্ছে এবং হচ্ছে যে খরচ হবে তাতে চাষ করে আমাদের খুব একটা কৃষকের কোনো লাভবান হবে না। আগে যে সার কিনতে আমরা 15 টাকা 16 টাকা, সেখানে 30 টাকা 35 টাকা কেনা লাগছে। তাদের আছে বিঘে ভুঁই আমাদের যদি 30 কেজি 40 কেজি সার লাগে, আমার সার অনেক কম দিতে হবে, খরচ বাঁচাতে হলে পারে। এবছর জেলায় ৮৮,৯85 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পর্যাপ্ত বৃষ্টি না হলে তা পূরণ হবে কিনা সংশয় কৃষি বিভাগ। বৃষ্টি মাঝে মাঝে হচ্ছে, আর পাশাপাশি হচ্ছে যে আমাদের জিকে যে সেচটা বন্ধ ছিল ওটাও আংশিকভাবে মাঝে পানি দিচ্ছে, যার ফলে কৃষকরা ধান লাগাচ্ছে এবং পুরা দমে ধান লাগানো চলতেছে। তো আমরা আশা করি যদি বৃষ্টি এভাবে চলে এবং মাঝে মাঝে একটু ভালো বৃষ্টি হয় তাহলে লক্ষ্যমাত্রা অর্জিত হবে। কৃষকের বাড়তি খরচ মেটাতে ভর্তুকি বাড়ানোর কথা বলছেন অর্থনীতিবিদরা। এতে কৃষকের আমন চাষে আগ্রহ বাড়বে। কৃষক ন্যায্য দাম না পায়
তাহলে সে ইন্টারেস্টেড হবে না, সে অন্যান্য অন্য ফসল উৎপাদন করতে চেষ্টা করবে, কলা, ভেজিটেবল বা অন্য কিছু সে সুইচ ওভার করবে। সেক্ষেত্রে টোটাল সরবরাহের মধ্যে একটা ঘাটতি দেখা দিবে। এবছর গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প থেকে সেচ সুবিধা পাননি কৃষকরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এবারের বন্যায় শুধু ফেনীতেই মারা গেছেন 28 জন। বন্যার ভয়াবহতা এতটাই ছিল যে অনেককে কবর দেওয়ার পর্যন্ত মাটি পাওয়া যায়নি। প্রিয়জনকে হারিয়ে স্বজনরা এখন বাকরুদ্ধ। জেলা প্রশাসন বলছে বন্যায় মৃতদের পরিবারকে সহায়তা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। বন্যার খবর পেয়ে 21 আগস্ট ঢাকা থেকে ফেনী সদরের ছনুয়া ইউনিয়নের নিজ বাড়িতে যান নুরুল হুদা। চারিদিকে তখন বুক সমান পানি। অসতর্কতায় প্রাণ হারান নুরুল। আশেপাশে মাটি না থাকায় কলাগাছের ভেলা বানিয়ে বন্যার পানিতে স্বজনরা ভাসিয়ে দেন প্রিয়জনের মরদেহ। খুঁজতেছে, পিছিয়ে পিছিয়ে আর আব্বা আবার আসছে। আসার পরে ওই ঘরের ভিতরে ডুবন্ত অবস্থায় খাটের নিচে এটা পাইছে। ওখান থেকে আরো 5-6 জন আসছে আমার শ্বশুরের লগে। আসি ওরা দেখতেছে যে ঘরে রুমের মধ্যে পাইছে। অপরদিকে 10 দিন পর ভাসিয়ে দেয়া মায়ের মরদেহের খোঁজ পান সদর উপজেলার মোটবি ইউনিয়নের বাসিন্দা শহীদুল্লাহ। আমার বাড়িতে পারিবারিক আমাদের কবরস্থানে দাফন করছে, এই জন্য আমি অনেক শুকরিয়া আল্লাহর দরবারে। আমার কোনো দুঃখ লাগে যে আমার আম্মুর কবরটা আমি মৃত্যু পর্যন্ত দেখতে পারবো। বন্যার পানিতে জেলায় 28 জনের মৃত্যুর কথা জানিয়েছে পুলিশ। তাদের মধ্যে ফুলগাজী ও সদরে 7 জন, সোনাগাজীতে 6, ছাগলনাইয়া ও দাগনভূঞাতে 3 এবং পশুরামে 2 জন। সাধারণত লাশগুলো সন্ধান পেলে পুলিশকে জানানো হয়। পুলিশ এগুলা উদ্ধার করেছে এবং এরই মধ্যে 24টা লাশ পাওয়া গেছে, তার মধ্যে 8টা লাশ অশনাক্তকৃত ছিল। বন্যায় নিহতের পরিবারকে সহায়তা দেওয়ার জন্য স্ব উপজেলা নির্বাহী অফিসারকে নির্দেশনা দেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। আমরা সংশ্লিষ্ট সকল ইউনোকে নির্দেশনা দেওয়া হয়েছে, তারা এই পরিবারদের কাছে গিয়ে তাদেরকে ত্রাণ মন্ত্রণালয়ের যে আমাদের একটা সাহায্যের বিষয় আছে, সেখানে আর্থিক সাহায্য এবং ত্রাণ তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বৃষ্টি ও ঢলের পানিতে মুহুরী, কুহুয়া ও সিলুনিয়া নদীর 89টি স্থানে বাঁধ ধসে ফেনীতে সৃষ্টি হয় স্মরণকালের ভয়াবহ বন্যা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বন্যার দুর্ভোগ নিয়ে আরো জানাতে এই মুহূর্তে লক্ষ্মীপুর থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আব্বাস হোসেন। আব্বাস, বন্যা পরবর্তী অবস্থা কেমন দেখছেন সেখানে? লক্ষ্মীপুরের সবশেষ তথ্য কি এই পর্যন্ত, আর কি পরিমাণে ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে? ত্রাণের ব্যবস্থার কথা বলা হয়েছিল, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় থেকে কি এ বিষয়ে কোনো তথ্য পাওয়া গেছে? আসলে ধীরে ধীরে কিন্তু এখানে বন্যার পরিস্থিতি উন্নতি হচ্ছে। যেমন বিশেষ করে রামগতি, কমলনগর, রায়পুর এবং রামগঞ্জের কিছু এলাকায় আমরা দেখেছি পানি নেমে গেছে এবং কিছু এলাকায় এখনো পানি রয়েছে। এর বাইরে লক্ষ্মীপুর সদরের যে পূর্বাঞ্চলের 12টি ইউনিয়ন এবং লক্ষ্মীপুর পৌরসভার যে 15টি ওয়ার্ডের মধ্যে 12টি ওয়ার্ড এখনো পানির নিচে তলিয়ে রয়েছে, অর্থাৎ মানুষের রাস্তাঘাট, ঘরবাড়ি এখনো হাঁটুর উপরে পানি রয়েছে। তো আমি এখন যেখানে রয়েছে এটি লক্ষ্মীপুর পৌরসভার 14 নং ওয়ার্ড। এই ওয়ার্ডও আমরা দেখেছি, সকাল থেকে কয়েকটি বাড়িতে গিয়েছি, সেখানে কিন্তু গত এক সপ্তাহের তুলনায় পানি একদম 4 থেকে 5 ইঞ্চি পানি কমেছে, অর্থাৎ মানুষের যে দুর্ভোগ সেটি কিন্তু এখন পর্যন্ত কমেনি। এর মধ্যে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, তারা ইতিমধ্যে লক্ষ্মীপুরে যে রহমতখালী, বীরেন্দ্র খাল, ডাকাতিয়া খাল এবং বুলুয়া যে নদী রয়েছে, এই নদীগুলো কিন্তু অপসারণ করছে। যেখানে যে অবস্থা বাঁধ আছে সে বাঁধগুলা কেটে পানি অপসারণ করানোর যে কাজ সেটি করছে, এতে করে পানিও নামছে, এমনটি বলছেন পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ নাহিদুজ্জামান। তবে আমরা এই বিষয়ে এর বাইরে কিন্তু কথা বলেছি, এখন পর্যন্ত মৎস্য খাতে ক্ষতি হয়েছে 240 কোটি টাকা, কৃষি খাতে ক্ষতি হয়েছে প্রায় 200 কোটি টাকা এবং গবাদি পশু, পোল্ট্রি খাতে ক্ষতি হয়েছে প্রায় আরো 200 কোটি টাকার বেশি। এর বাইরে কিন্তু আমরা এখন পর্যন্ত ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার পক্ষ থেকে যেটি জানানো হয়েছে, এ পর্যন্ত জেলায় প্রায় 18,000 মানুষের ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে, 5.5 লাখ মানুষ কিন্তু বিভিন্নভাবে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন এমনটি তারা নিশ্চিত করেছেন। তবে সবকিছু মিলে এখন পর্যন্ত যেটি জানানো হয়েছে, প্রায় 1000 কোটি টাকার মতো ক্ষতি হয়েছে এই বন্যায়। এখন পর্যন্ত যে বন্যার যে পানি যেসব এলাকা কবলিত রয়েছে সেখান
থেকে পানি ধীর গতিতে নামছে, অন্য অন্য জায়গাও কিন্তু পানি না নামার কারণে কিন্তু মানুষের যে দুর্ভোগ সেটি বাড়ছে, পাশাপাশি পানিবাহিত রোগের যে প্রাদুর্ভাব সেটিও বেড়েছে। এই যে জেলা সিভিল সার্জন যেটি জানিয়েছেন, গত এক সপ্তাহে প্রচুর পরিমাণ সদর হাসপাতালে চর্ম, ডায়রিয়া, নিউমোনিয়া এবং আমস্যা সহ বিভিন্ন পানিবাহিত রোগে তারা আক্রান্ত হয়েছেন। প্রায় প্রতিনিয়ত 1 থেকে 1200 তাদেরকে যে সদর হাসপাতালে। জি আব্বাস, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি নোয়াখালীতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী আবু নাসের। আবু নাসের, আমরা লক্ষ্মীপুরের তথ্য শুনছিলাম, বন্যার পরবর্তীতে নোয়াখালীতে কি অবস্থা, সবশেষ তথ্য নিয়ে জানাবেন। নোয়াখালীতে এখনো বিভিন্ন এলাকায় পানি রয়ে গেছে, শহরে আছে, গ্রামও পানি আছে, অলিগলিতে রয়েছে এবং বেশিরভাগ দোকানপাট পানির মধ্যেই শুরু করেছে এবং বেশিরভাগ মানুষ পানির মধ্যেই বাড়িঘরে ফিরে যেতে বাধ্য হয়েছেন এবং অনেককে আশ্রয়কেন্দ্র থেকে বলে দেওয়া হয়েছে যে আশ্রয়কেন্দ্রগুলো আর চালানো সম্ভব হবে না, তারা যেন বাড়ি ফিরে যায়। ফলে যারা বাড়ি ফিরে গেছেন তাদের মধ্যে অনেকে আবার বাড়িতে গিয়ে দেখছেন যে বাড়িতে কার্যত তাদের বসবাসের উপযোগী কিছুই নেই, কিন্তু তারপরেও তারা অসহায় অবস্থায় সেখানেই কোনো না কোনোভাবে তাদেরকে মানবেতরভাবে হইলেও থাকতে হচ্ছে। কারণ ইতোমধ্যে বিভিন্ন আশ্রয়কেন্দ্র থেকে তাদেরকে জানিয়ে দেওয়া হয়েছে যে আশ্রয়কেন্দ্রগুলোতে যেহেতু শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, আশ্রয়কেন্দ্রগুলো ছেড়ে দিতে হবে। তো গতকাল সন্ধ্যা অবধি অনেক আশ্রয়কেন্দ্র থেকে লোকজনকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। অন্যদিকে এসব আশ্রয়কেন্দ্রে স্থানীয় লোকজন গত কয়েকদিন থেকে নিজ উদ্যোগে খাওয়া দাওয়া পরিবেশন করলেও স্থানীয় বাসিন্দাদের মধ্যে আসলে তাদেরও যেহেতু আয় রুজি কমে গেছে, তাদের মধ্যেও যেই আগের মতো যেই উদ্যম সেটিতেও ভাটা পড়েছিল এবং সরকারিভাবে আসলে ওইভাবে আশ্রয়কেন্দ্রগুলোতে খাদ্য সামগ্রী দেওয়া হয়নি বলে শুরু থেকেই অভিযোগ করা হচ্ছিল। তো সব মিলিয়ে আসলে আশ্রয়কেন্দ্রগুলো অনেকটাই খালি হয়ে এসছে। তারপরও এখনো পর্যন্ত বিভিন্ন আশ্রয়কেন্দ্রে প্রায় এখনো পর্যন্ত কমপক্ষে 1.5 লক্ষ মানুষ আছে এবং আশ্রয়কেন্দ্র অন্তত পক্ষে এখানে নোয়াখালীতে এখনো 100-র উপরে 500-র উপরে আশ্রয়কেন্দ্র এখনো চালু রাখা হয়েছে এবং ক্রমেই আজকে থেকে আরও কমানোর সম্ভাবনা রয়েছে বলে প্রশাসন থেকে জানানো হয়েছে। এবং বিভিন্ন জায়গাতে কৃষিক্ষেত্রে 615 কোটি টাকা ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে, মৎস্য খাতে ক্ষতি হয়েছে প্রায় 650 কোটি টাকার মতো, গবাদি পশুর ক্ষতি হয়েছে, যে হাঁস মুরগির অনেক ক্ষতি হয়েছে। অর্থাৎ প্রাণী সম্পদ বিভাগে প্রত্যেকটি সেক্টরে ক্ষতির চিহ্নগুলো ক্রমেই উঠে আসছে এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস একের পর এক ক্ষতির পরিসংখ্যান দীর্ঘ করছে। কারণ উপজেলা পর্যায় থেকে, ইউনিয়ন পর্যায় থেকে পাওয়া তথ্যগুলোকে একত্রিত করে সমন্বিত করে জেলা ত্রাণ ও পুনর্বাসন অফিস আমাদেরকে পরিবেশন করে। আমরা চাই প্রতিটা সেক্টরে সমন্বয় করে যেন এই বন্যা দুর্গত এলাকায় সহায়তা দেওয়ার সম্ভব হয়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। লক্ষ্মীপুর এবং নোয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। আর এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে। আমন্ত্রণ পরের আয়োজন।